বিষয় হচ্ছে আরটি অ্যাক্ট 2009। তো বন্ধুরা, আরটি অ্যাক্ট 2009 থেকে আমাদের প্রত্যেক সিটেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে আপনাদের বাংলা প্যাডাগজিতেও কিন্তু একটা প্রশ্ন আসবে এবং সিটিপিতেও কিন্তু আপনাদের 1 নম্বর বা 2 নম্বর আসে। তো আজকের ক্লাস থেকে আমরা 3 মার্ক বা 4 মার্ক পেতে চলেছি, কমসে কম 2 মার্ক তো পাবোই ভাই, একদম 100% কনফার্ম। এখানে টোটাল 50টা এমসিকিউ রয়েছে। এই আরটি অ্যাক্টের অধীনে বা আরটি অ্যাক্ট রিলেটেড 50টা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আপনাদের জন্য। তাই ক্লাসটা দেখতে থাকুন, অনেকগুলো অজানা বিষয় জানতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে টপিক ওয়াইজ আমরা প্রত্যেক দিন ক্লাস আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, আরটি অ্যাক্ট ভারতবর্ষে কবে কার্যকর হয়েছিল? আরটি অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া উইথ এফেক্ট ফ্রম, অর্থাৎ আরটি অ্যাক্ট কবে কার্যকর হয়েছিল, এটা কারেক্ট আনসার আমাদের কী হবে সবার জানা আছে ভাই, 1 এপ্রিল 2010। ঠিক আছে, 1 এপ্রিল 2010 এটা কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি, শিক্ষার অধিকার আইন 2009 নিম্নলিখিত গঠনগুলির মধ্যে কোনটি সমর্থন করে? এখানে ইনক্লুসিভ এডুকেশন গঠন হয়েছিল, সেগ্রিগেশন গঠন হয়েছিল, মেইন স্ট্রিম হয়েছিল, ইন্টিগ্রেটেড এডুকেশন হয়েছিল। তো এর মধ্যে এই যে আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এটা কোন এখানের 4টার মধ্যে কোনটাকে সমর্থন করেছিল এটা আমাদের বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া রয়েছে। সুতরাং খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কী হবে। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, কারণ ইনক্লুসিভ এডুকেশনে শিক্ষার অধিকার আইনকে সমর্থন করেছিল। জাতীয় পর্যায়ে শিশুর শিক্ষার অধিকার পর্যবেক্ষণের জন্য কোন সংস্থাকে নিযুক্ত করা হয়েছে? এই ধরনের প্রশ্ন দেখুন, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে ভাই, এজারশন রিজনিংয়ের প্রশ্ন আছে, তারপর ডেসক্রিপটিভ প্রশ্ন আছে, তারপর ন্যারেটিভ প্রশ্ন আছে, সবগুলো আছে, দেখতে থাকুন। অনেকগুলা বিষয় আপনি অজানা বিষয় এখানে জানতে পারবেন। আবার বলছি, তো হুইচ এজেন্সি হ্যাজ বিন অ্যাসাইন্ড ফর মনিটরিং অফ রাইটস চিলড্রেন টু এডুকেশন অ্যাট দ্য ন্যাশনাল লেভেল? তো এই যে শিশুদের যে অধিকার যে আইন যে তৈরি হয়েছিল, এই আইনটাকে মনিটর করার জন্য একটা ন্যাশনাল লেভেলে একটা এজেন্সি তৈরি হয়েছে। তো এজেন্সিটার নাম কি? কোয়েশ্চন নম্বর 3। তো এজেন্সিটার নাম হবে, এখানে দেখুন অপশন নাম্বার ডিতে দেওয়া আছে, আর ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এনসিপিসিআর, সেটা মনে রাখবেন। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার আইন 2009 ভিত্তিতে প্রদানের কাজ করেছিল? অর্থাৎ যে 2009 শিক্ষার অধিকার আইন 2009, এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এসেছে। এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, নাকি 86th অ্যামেন্ডমেন্ট 2002? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি বলুন তো। এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আমাদের ভারতের সংবিধানে এসেছে, সেটা কততম সংশোধনীর মাধ্যমে এসেছে? तो क्वेश्चन नंबर 4 इस क्वेश्चन का फिलहाल आंसर हो जाएगा ऑप्शन नंबर डी, 86 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 2002 সালে হয়েছিল। বড়িয়া প্রশ্ন। এবার দেখুন, 6 থেকে 14 বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কোন আর্টিকেলে অন্তর্ভুক্ত করা হয়েছে? দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন এজ গ্রুপ অফ 6 to 14 হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হবে, এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? এটা কারেক্ট আনসার হবে 21A। ঠিক আছে, 21A রয়েছে। আর যদি অপশনে 21A না থাকে তাহলে রাজ্যিক পর্যায়ে সেটা হয়ে যাবে আর্টিকেল 45, সেটা মাথায় রাখবেন।
ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকার শিক্ষার অধিকার আইনের অন্তর্ভুক্ত? অর্থাৎ হুইচ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুড ইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট? অর্থাৎ এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা শিক্ষার অধিকার আইন, সেটা আমাদের মৌলিক অধিকার, আমরা জানি একটা মৌলিক অধিকার বর্তমানে শিক্ষার অধিকার। তো এই মৌলিক অধিকারটা ডাইরেক্ট নয়, আমাদের 6টা মৌলিক অধিকার আছে, তার মধ্যে কোনটার মধ্যে সেটা অন্তর্ভুক্ত? সংস্কৃতির সাথে, নাকি স্বাধীনতার অধিকারের সঙ্গে, নাকি ধর্মীয় স্বাধীনতার সঙ্গে, নাকি উপকারী অধিকার বা বেনিফিশিয়াল রাইটসের সঙ্গে? তো কোয়েশ্চন নম্বর 6-এর কারেক্ট আনসার হয়ে যাবে রাইট টু ফ্রিডম। আমাদের ফ্রিডমভাবে যেভাবে বেঁচে থাকার অধিকার আছে, সেম টু সেম লেখাপড়ারও আমাদের অধিকার আছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। শিক্ষার অধিকার আইন 2009 কতটি অধ্যায় এবং ধারা রয়েছে কেন্দ্রীয় সরকার অনুশোধনে? হাউ মেনি চ্যাপ্টার্স অ্যান্ড সেকশন আর দেয়ার ইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? তো রাইট টু এডুকেশন অ্যাক্টে কতটা চ্যাপ্টার এবং সেকশন রয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। কি হবে কারেক্ট অ্যান্সার? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাতে হবে, খুব তাড়াতাড়ি। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে 7 চ্যাপ্টার এবং 39 সেকশন। আপনারা কোনো কোনো বইতে দেখতে পাবেন যে 38 সেকশন বলে লেখা আছে, কিন্তু 38টা ছিল ওল্ড ভার্সন। এবার আরেকটা সেকশন আমাদের নতুন অ্যাড হয়েছে, যেটা আমরা অ্যাড করে দিয়েছি 39 সেকশন, ঠিক আছে? নতুনভাবে মানে ইনক্লুড হয়েছে, অ্যাড হয়েছে আরেকটা সেকশন, তাই টোটাল আমাদের হচ্ছে 7 চ্যাপ্টার এবং 39 সেকশন। শিক্ষার অধিকার আইন 2009-এর কোন অধ্যায়ে সর্বাধিক ধারা বর্ণনা হয়েছে? তো কোনটা কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি ধারা রয়েছে? কোন অধ্যায়ে সবচেয়ে বেশি ধারা রয়েছে? কোয়েশ্চন নাম্বার 8, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর সবচেয়ে বেশি ধারা রয়েছে। শিক্ষার অধিকার আইন 2009-এর কোন ধারায় প্রাথমিকের কথা বলা হয়েছে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে? অর্থাৎ ইন হুইচ সেকশন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইট হ্যাজ বিন মেনশন দ্যাট প্রাইমারি এডুকেশন উইল বি গিভেন ইন মাদার টাং? অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2009 মতে শিক্ষার অধিকার আইন যেটা 2009, তার কোন ধারা মতে, কোন সেকশন মতে, কোন ধারা অনুযায়ী ছোট্ট প্রাইমারি যে শিক্ষা দেওয়া হবে সেটা মাতৃভাষায় দেওয়া হবে, এটা কোন ধারায় বলা হয়েছিল? এখানে দেখুন 4টা ধারা দেওয়া আছে, আমি এখানে 4টা ধারা আমি নিয়েছি আপনাদের সুবিধার্থে। এবার দেখুন সেকশন 28, এটা কাজে লাগবে একটু পর। আবার সেকশন 28-এ বলেছে কোনো অ্যাজ পার রুল অফ আরটি অ্যাক্ট, যে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক কোনো প্রাইভেট টিউশন নিতে পারবেন না। একটা সেকশন 28-এ বলেছে যে কোনো সরকারি শিক্ষক তিনি কোনো টিউশন নিতে পারবেন না, আন্ডার সেকশন 28। সেকশন 10-এ বলেছে কি এখানে মাতা পিতা ইনভলভ থাকবে, অর্থাৎ একটা শিশুর পড়াশোনার ক্ষেত্রে তার মা বাবার যে ভূমিকা থাকবে, এটা সেকশন 10-এ বলা হয়েছে। এসএমসি ইনভলভ, এসএমসি মানে যে বিদ্যালয় পরিচালনা সমিতি রয়েছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির কী কার্য আছে, কি পরিচালনা আছে, এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে সেকশন 21-এ। আর সেকশন 29-এ বলা হচ্ছে যে কি সব প্রাথমিক ক্ষেত্রে সব শিশুরা তাদের মাতৃভাষায় শিক্ষা লাভ করবে, ঠিক আছে, মাতৃভাষায় করবে। তাই এখানে 4টা সেকশন আমি ডিটেলস আলোচনা করলাম, এখানে অন্য সেকশনের পরীক্ষা আসতে পারে, দেখে নেবেন। তো এখানে আমাদের বলেছিল মাদার টাং বা মাতৃভাষায় আমাদের কোন আইনে বলেছিল মাতৃভাষা শিক্ষা দিতে হবে? তো এটা হবে সেকশন 29। শিক্ষার অধিকার 2009 এর মধ্যে কোন অধ্যায় স্কুল এবং শিক্ষকদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে? এখানে কোন চ্যাপ্টারে বা কোন অধ্যায়ে আমরা স্কুল এবং বিদ্যালয়ের যে আমাদের স্কুল আছে, স্কুল এবং শিক্ষকদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে, এটা আমরা কোন ধারায় পেতে পারি? একটু ভাবুন তো, কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কি হবে?
এটা কারেক্ট আনসার হবে ভাই চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ কিন্তু স্কুল এবং শিক্ষকদের দায়িত্ব বর্ণনা করা হয়েছিল। তারপরের প্রশ্ন, শিক্ষার অধিকার 2009 অনুযায়ী প্রাথমিক শিক্ষার অর্থ কী? শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী প্রাথমিক শিক্ষার অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ এলিমেন্টারি এডুকেশন অ্যাকর্ডিং টু রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009? এলিমেন্টারি এডুকেশন আমরা বলতে কি বুঝি? ক্লাস 1 to 5, ক্লাস 1 to 6, ক্লাস 1 to 8, না ক্লাস 1 to 12? এখানে কারেক্ট আনসার হবে প্রাথমিক শিক্ষা বলতে আমরা ক্লাস 1 to 8 হবে কারেক্ট আনসার। আর বয়স হবে 6 থেকে 14 বছর, এটা মাথায় রাখুন। 6 থেকে 14 বছরের সমস্ত শিশু। আর যদি বিকলাঙ্গ হয় শিশু তাহলে হবে 6 থেকে 18 বছর। যদি বিকলাঙ্গ হয় তাহলে 6 থেকে 18 বছর তাকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা এই আরটি অ্যাক্টের আওতায় আনা হয়েছে। আর যদি বিকলাঙ্গ না হয় তাহলে তাকে 6 থেকে 14 বছর পর্যন্ত তাকে কি করতে হবে? একদম বিনামূল্যে তাকে কম্পালসারি স্টাডি দিতে হবে। তো সুতরাং এটা ক্লাস হবে 1 to 8, আপনারা ভুলে 1 to 5 দেবেন না। আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক ধরা হয়, সেটা মাথায় রাখুন। শিক্ষার অধিকার 2009 কার জন্য প্রযোজ্য নয়? এখানে দেখুন নিচের 3টা আছে, 4টা আছে, তার মধ্যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অ্যাপ্লাই করে না বা প্রযোজ্য নয়। 1 নম্বর হচ্ছে নবোদয় বিদ্যালয়, তারপর সৈনিক বিদ্যালয়, তারপর ভর্তুকিযুক্ত প্রাইভেট কোচিং, তারপর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কারেক্ট আনসার আমাদের হবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন যতগুলো আছে এখানে আমাদের আরটি অ্যাক্ট কোনো কাজে লাগে না। ঠিক আছে, রিলিজিয়াস এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো আছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে রাইট টু এডুকেশন একটা লাগু হয়নি বা এটা অ্যাপ্লাই হয়নি। আরটি অ্যাক্ট 2009 অনুসারে একজন শিক্ষকের প্রতি সপ্তাহে কাজের সময় কত? অর্থাৎ একজন শিক্ষককে প্রত্যেক সপ্তাহে কত সময় কাজ করতে হবে? পার উইক হাউ মেনি ওয়ার্কিং আওয়ার্স? অর্থাৎ এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে? এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে একজন শিক্ষককে? কাজ বলতে পাঠদান করবেন ভাই, সেই কথাই। আপনি এক সপ্তাহে কত সময় পাঠদান করা আপনার উচিত? 45 ঘন্টা, সেটা মাথায় রাখবেন। যেহেতু আপনি শিক্ষক হতে চলেছেন তাই আপনার এই প্রশ্নগুলো জানা অত্যন্ত জরুরি। এবার দেখুন আরটি অ্যাক্টের মতে সম্পূর্ণ 1 বছরে আপনি কতদিন স্কুলে যাবেন? আপনি কতদিন স্কুলে মানে কর্মদিবস পালন করবেন, আপনি কাজ করবেন? অর্থাৎ আপনার স্কুল 1 বছরের মধ্যে আপনি 1 বছরে 365 বা 366 দিন থাকে আমরা জানি। তো তার মধ্যে কতদিন আপনি কাজ করবেন? আপনি স্কুলে পাঠদান করতে আপনি বাধ্য অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্ট। তো এটা দেখুন যদি এলপি স্কুল হয় তাহলে কারেক্ট আনসার হবে 200 দিন। যেহেতু এখানে প্রাইমারি বলেছে প্রাইমারি, তাই আমাদের কারেক্ট আনসার হবে 200 দিন। আর যদি আপার প্রাইমারি বলে, আপার প্রাইমারি মানে এমই স্কুল বা মিডিল স্কুল যদি বলে তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে 220 দিন। ঠিক আছে ভাই। আর এখানে দেখুন 200 দিনে আমাদের টোটাল এলপি স্কুলে আমাদের টোটাল কত ঘন্টা কাজ করতে লাগে? 800 ঘন্টা। সারা বছরের হিসাব বলছি, 1 বছরে আমরা কত ঘন্টা কাজ করি একজন শিক্ষক হিসাবে? 800 ঘন্টা, 200 দিন কাজ করি। আর ইউপি স্কুলের ক্ষেত্রে বা আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা 220 দিন কাজ করব এবং সময় থাকবে কত? 1000 ঘন্টা আমরা ক্লাস করব। সেটা মাথায় রাখুন, কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে। আচ্ছা, শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে স্ক্রিনিং প্রক্রিয়া বলতে কি বোঝায়? স্ক্রিনিং প্রক্রিয়া অ্যাকর্ডিং টু দ্য রাইট টু এডুকেশন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009
হোয়াট ইজ মিন বাই স্ক্রিনিং প্রসেস? স্ক্রিনিং প্রসেস বলতে আমরা কি তো স্ক্রিনিং টেস্ট বলতে আমরা কি বুঝতে পারি? অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্টের মতে একটু বলুন তো। ভর্তি প্রক্রিয়া, বার্ষিক পরীক্ষা, শিক্ষকদের কাজের মূল্যায়ন না শিক্ষকদের সার্বিক বিকাশ? কী হবে কারেক্ট অ্যান্সার ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে ফার্স্ট। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান। যত তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানাবেন তত তাড়াতাড়ি আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভাই, পেছন দিকে একদম সাথে থাকুন। এই প্রশ্নগুলো থেকে কমন পরীক্ষায় আসবে। আচ্ছা দেখুন, তো স্ক্রিনিং প্রসেস বলতে কি বোঝায়? স্ক্রিনিং প্রসেস মানে অ্যাডমিশন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ ভর্তি পরীক্ষা, স্কুলে যখন ছাত্রটা ভর্তি হবে তো ভর্তির সময় তাকে কোনো ধরনের মূল্যায়ন, কোনো ধরনের যাচাই, কোনো ধরনের ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট নেওয়া যাবে না। এটাকেই বলা হয় স্ক্রিনিং প্রসেস অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্ট। এই দেখুন, এই যে বললাম, শিক্ষার অধিকার আইনের কোন ধারায় সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না? আন্ডার হুইচ সেকশন অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট দ্য গভর্নমেন্ট স্কুল টিচার প্রাইভেট টিউশন? ঠিক আছে, অর্থাৎ কোন ধারা মতে সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে না? এখানে কোন ধারা হচ্ছে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি বলুন তো। ন টিউশন। কোনটা হবে ন টিউশন? আমি একটু আগে আপনাদের বলেছিলাম আজকের এই ক্লাসে আমি পুরো ডিটেলস সবগুলো ধারা নিয়ে আলোচনা করেছি। বলুন তো কারেক্ট আনসার হবে 28। যাদের মনে আছে ভাই ধন্যবাদ, আজ মনে নাই তো মনে রাখার চেষ্টা করুন। নো ডিটেনশন পলিসি। নো ডিটেনশন পলিসি মানে কি? নো ডিটেনশন পলিসি মানে ছাত্রদের আমি পড়াবো, ছাত্ররা পাস করতেই হবে। রাইট টু এডুকেশন অ্যাক্টে একটা পলিসি লাগু করেছিল যার নাম হচ্ছে নো ডিটেনশন পলিসি। তো আমরা বলি না যে স্কুলে না গেলেই ফাঁস। বাচ্চাদের মনে একটা ধারণা চলে আসছে যে আরে স্কুলে গিয়ে কী হবে, আমি তো যদি না পড়ি তাহলে তো পাস, আমাকে তো ফেল করে রাখা যাবে না। এই যে শিক্ষার অধিকার আইনে একটা পলিসি এনেছিল, পলিসির নাম হচ্ছে নো ডিটেনশন পলিসি। ঠিক আছে, তো 2009-এ একটু ডিটেলসে বলি। 2009-এ যখন এই পলিসিটা লাগু হয়েছিল 2009, তারপর দেখা গেল যে ছাত্ররা স্কুলে যায় না, পরীক্ষা দিতে চায় না, স্কুল বাদ দিয়ে দিল, অ্যাডমিশন নিয়ে নিল, তারপরে স্কুলে যাচ্ছে না। কেন ভাই? আরে স্কুলে গিয়ে কী হবে, আমি তো এমনিতেই পাস করব। আরে পরীক্ষা কিসের পরীক্ষা? পরীক্ষা দিতে হবে না, আমি তো এমনিতেই পাস। তো এই জিনিসগুলো চিন্তা করে 2019-এ এটাকে একটু মডিফাই করা হলো। 2019-এ এই নো ডিটেনশন পলিসিকে একটু মডিফাই করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যদি ছাত্রটাকে বারবার বোঝানোর পরও সে যদি কোনো একটা জিনিস ভালো করে বুঝতে পারে না, সে যে ক্লাসে আছে সেই ক্লাসের সমতুল্য সবগুলা বিষয় সে বুঝতে নাইবা পারে, তার যে সমস্যা হয়, তাহলে আপনি তাকে ওই ক্লাসে আটকাতে পারবেন, আলটিমেটলি তাকে ফেল করে রাখতে পারবেন। এটা 2019-এ বলা হয়েছিল, কিন্তু 2009-এ বলেছিল নো ডিটেনশন পলিসি মানে কোনো বাচ্চাকে রাখা যাবে না। তো তার মানে এই পলিসির মূল উদ্দেশ্য কী ছিল? নো ডিটেনশন পলিসির উদ্দেশ্য কী ছিল? পলিসি ফর অ্যাওয়ার্ডিং গ্রেড দেওয়া, মোটেই না। পলিসি ইজ নট গিভিং রিওয়ার্ডস, মোটেই না। পলিসি অফ অ্যাওয়ার্ডিং হাইয়ার মার্কস, মোটেই না। তো এটা ছিল ব্যর্থতার নীতি নেই, অর্থাৎ নো ফেইলার পলিসি। নো ডিটেনশন পলিসি মানে কি ছিল? নো ফেইলার পলিসি মানে এখানে কোনো বাচ্চা ফেইলার হতে হবে না, সব বাচ্চা আমার সাকসেস হবে। আর একসময় দেখা গেল বাচ্চারা স্কুলে না গিয়ে সাকসেস হচ্ছে। কি মজার ব্যাপার, তো দেখতে পাচ্ছেন তো এই ধরনের লীলা চলছিল ভাই। তো যার জন্য একটু পরিবর্তন করা হয়েছিল 2019 সালে। তারপর দেখুন, আরটি অ্যাক্ট অনুসারে একটা শিশুকে কত দিনের মধ্যে স্থানান্তর শংসাপত্র দিতে হবে? তার মানে অ্যাকর্ডিং টু আরটি 2009, উইদিন হাউ মেনি ডেজ ডাজ দ্য চাইল্ড হ্যাভ টু গিভ ট্রান্সফার সার্টিফিকেট? একটা শিশুকে আমরা ট্রান্সফার সার্টিফিকেট কত দিনের মধ্যে দিতে হবে? একটা ছাত্র যদি আমার স্কুল থেকে চলে যায় তো তাকে আমি কত দিনের মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে? কারেক্ট আনসার 7 days।
শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 প্রতিবন্ধী শিশুদের, এখানে একটা শব্দ নতুন অ্যাড হয়েছে ভাই, দেখুন প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত হবে। অপশন দেখি, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এনশিওর দ্য রাইটস অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটিস টু ফ্রি এডুকেশন। যদি ডিসেবিলিটিস থাকে তাহলে কি হবে? এই প্রশ্নটাও কিন্তু আমি আপনাদের বলেছি একটু আগে, আপনারা কমেন্ট বক্সে টাইপ করুন 19 নম্বরের এ না 19-এর বি না 19-এর সি না 19-এর ডি, কোনটা হবে কারেক্ট আনসার? বন্ধুরা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো কারেক্ট আনসার কি হতে চলেছে। খুব তাড়াতাড়ি জানান কারেক্ট আনসার কি হতে চলেছে। তো এটা কারেক্ট আনসার হবে 6 বছর থেকে 18 বছর বয়স। জেনারেল বাচ্চা যদি হয় তাহলে, জেনারেল শিশু যদি হয় তাহলে হবে 6 থেকে 14। আর যদি মিনারেল বাচ্চা হয়, মিনারেল শিশু হয়, অর্থাৎ কি হ্যান্ডিক্যাপ যাকে বলা হয়, এখন হ্যান্ডিক্যাপ টার্মটা ইউজ করা হয় না, সেটা আইনত অপরাধ ধরা হয়। তো ডিসেবিলিটিস বা প্রতিবন্ধী শিশু যেগুলো রয়েছে তাদের জন্য 6 থেকে 18 বছরের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। তারপরের প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 20, শিক্ষার অধিকার আইন 2009 বলে যে একজন শিক্ষক নিম্নলিখিত দায়িত্ব সম্পাদন করবেন। ইয়েস, এবার টিচারের সর্বোত্তম ডিউটি কোনটি? রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মতে এ টিচার শ্যাল পারফর্ম হুইচ অফ দ্য ফলোইং ডিউটিস? নিচের কোন ডিউটি বা কোন দায়িত্বটা একজন শিক্ষক হিসেবে পালন করতে হবে? নিয়মিত এবং সময় মতো স্কুলে যাওয়া। কোয়েশ্চন নাম্বার 20 দেখে নিই, মেনটেন রেগুলারিটি অ্যান্ড পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডিং স্কুল। ইয়েস, একজন শিক্ষক হিসাবে আপনার নিয়মিত এবং সময় মতো স্কুল যেতে হবে, 100% কারেক্ট। কন্ডাক্ট অ্যান্ড কমপ্লিট দ্য কারিকুলাম, আপনার যে পাঠ্যক্রম আছে পাঠ্যক্রমটা পরিচালনা সম্পূর্ণ করতে হবে সময়ের মধ্যে, ঠিক আছে। পাঠ্যক্রম যথাসময়ে শেষ করতে হবে, কমপ্লিট এন্টায়ার কারিকুলাম ইন এ স্পেসিফিক টাইম, এটাও ঠিক আছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি উপরের সবগুলি বা অল অফ দ্য অ্যাবাভ। নিচের কোনটির অধিকারে সম্বোধন করা হয়নি শিশুদের বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার অধিকার আইন 2009? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাড্রেসড ইন দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009? অর্থাৎ নিচের কোনটা রাইট টু আরটি অ্যাক্টের অধীনে নয়? আরটি অ্যাক্ট ছাড়া কোনটা ভাই? শিক্ষকদের জন্য প্রশিক্ষণ সুবিধা প্রাপ্ত, অধিবাসীদের সন্তানের ভর্তি নিশ্চিত করা, এনশোরিং অ্যাডমিশন টু চিলড্রেন অফ মাইগ্রেন্টস, একাডেমিক ক্যালেন্ডার সেট করা, ডিসাইড দ্য একাডেমিক ক্যালেন্ডার, আর 14 বছরের পরবর্তী শিশুদের শিক্ষা প্রদান করা, এডুকেশন আফটার 14 ইয়ার্স। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে আসলাম রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদান করতে হবে, আর এখানে বলেছে এডুকেশন আফটার 14 ইয়ার্স, তার মানে শিক্ষার অধিকার আইনের বহির্ভূত কথা হচ্ছে এইটা। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, শিক্ষার অধিকার আইন অনুযায়ী নিচের কোনটি শিক্ষকের ভূমিকা নয়? ইয়েস, এস পার রাইট টু এডুকেশন অ্যাক্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রোল অফ এ টিচার? ইজ নট এ রোল অফ টিচার, কোনটা নয়? নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ পাঠ্যক্রম সম্পূর্ণ করুন, শিক্ষক প্রাইভেট টিউশনে নিজেকে নিয়োজিত করবেন, প্রাইভেট টিউশন করতে পারবেন না, বিদ্যালয়ে নিয়মিত এবং সময়ানুবর্তিতা বজায় রাখুন, ঠিক আছে, শিশুদের শেখার ক্ষমতা অনুযায়ী মূল্যায়ন করুন, সেই সময় পরিপূরক অতিরিক্ত নির্দেশাবলী দিন, সেটাও ঠিক আছে। কিন্তু একজন শিক্ষক তিনি কখনো প্রাইভেট টিউশন করতে পারবেন না, সুতরাং আরটি অ্যাক্টের মতে এটা তিনি করতে পারবেন না, তার মানে নোটের আনসার নোট হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার খ। কারেক্ট দ্য ফুল ফর্ম অফ আরটি অ্যাক্ট 2009, বহুত বড়িয়া ভাই। এটার ফুল ফর্ম বানাত আপনাদের বলতে হবে, একদম ভেরি ইজি, আমরা জানি আপনারা সবাই পারবেন। তো কোয়েশ্চন নাম্বার 23, কোয়েশ্চন নাম্বার 23 কমেন্ট বক্সে জানান তো এই যে আরটি এর পুরো নাম কি? আরটির পুরো নাম কি? আরটি অ্যাক্ট আমি দিয়ে দিই, আরটি অ্যাক্ট 2009,
এই আরটি অ্যাক্ট 2009 তার সম্পূর্ণ নাম কি? এখানে দেখুন অফ, ফর আছে, টু আছে, অফ আছে, টু আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বিভ্রান্তি করে, বাকি কোনো কিছু না। একটু ভাবুন তো, এবং কারেক্ট আনসার কি তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। যারা অপশন নাম্বার ডি দিচ্ছেন 100% কারেক্ট ভাই। রাইট টু এডুকেশন, রাইট অফ এডুকেশন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2029, বড়িয়া। আরটি অ্যাক্ট 2009-এ একটা নির্দিষ্ট করা হয়েছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা যদি 200-এর বেশি হয় তাহলে ছাত্র শিক্ষক অনুপাত কত হবে? তো আমরা জানি ক্লাস 1 to 5 অর্থাৎ এলপি স্কুলের ক্ষেত্রে আমাদের শিক্ষক ছাত্র শিক্ষক রেশিও হচ্ছে 30:1, অর্থাৎ কি 30:1 হবে। আর যদি 6 to 8 হয় তাহলে আমাদের রেশিও হবে 35:1, অর্থাৎ এলপি স্কুলের ক্ষেত্রে প্রত্যেক 30 জন বাচ্চার জন্য একজন শিক্ষক প্রদান করা হবে। আর 6 to 8-এর ক্ষেত্রে প্রত্যেক 35 জন বাচ্চার মাথা পিছু একটা ছাত্র একজন শিক্ষক দেওয়া হবে। 35 জন ছাত্রের মাথা পিছু একজন শিক্ষক দেওয়া হবে, এটা বলা হয়েছে। তো এবার কথা বলা হয়েছে যে ক্লাস 1 to 5-এর ক্ষেত্রে যদি বাচ্চা 200+ হয়ে যায়, কন্ডিশন আছে ভাই, যদি 200+ হয়ে যায় তবে তার রেশিও কি হবে? মনে রাখবেন সেটা লোয়ার প্রাইমারি হোক কিংবা আপার প্রাইমারি হোক, যদি 200+ হয়ে যায় তাহলে রেশিওটা দাঁড়াবে 40:1। সেটা এলপি স্কুল হোক কিংবা ইউপি স্কুল হোক, যদি 200+ হয়ে যায় তাহলে রেশিওটা হবে 40+1। আরটি অ্যাক্ট 2009 অনুসারে প্রাথমিক স্তরে একজন শিক্ষক প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করাতে হবে? আরটি অ্যাক্ট যে 2009 আমাদের রয়েছে, এই 9 অনুসারে একজন শিক্ষককে ডেইলি কত ঘন্টা কাজ করতে হবে? ডেইলি কত ঘন্টা কাজ করতে হবে, ছাত্রদের পড়াতে হবে ডেইলি কত ঘন্টা? যদি এলপি স্কুলের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, 25। যদি এলপি স্কুলের ক্ষেত্রে বলি তাহলে সেটা হবে 4 ঘন্টা আপনাকে পড়াতে হবে, 4 ঘন্টা। আর যদি ইউপি স্কুলের কথা বলি, ঠিক আছে, তাহলে হবে কি 4.5 ঘন্টা। আপার প্রাইমারির ক্ষেত্রে 4.5 ঘন্টা, আর এলপির ক্ষেত্রে আমাদেরকে 4 ঘন্টা শিশুদেরকে পড়াশোনা করাতে হবে। নেক্সট, আরটি অ্যাক্ট 2009 অনুসারে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব কত হবে? উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব কত হবে, অর্থাৎ আপার প্রাইমারি স্কুল, আমরা ইউপি স্কুল যেটাকে বলি, একটা স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব কত হওয়া উচিত অ্যাজ পার আরটি অ্যাক্ট 2009? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, 3 কিলোমিটার। একজন শিক্ষক পেশাগতভাবে যোগ্য নয়, অর্থাৎ তিনি কি নয়, তিনি প্রফেশনালি কোয়ালিফাইড নন, অর্থাৎ ওনার বিএড বা ডিএড নেই, ওনার বিএড ডিগ্রি বা ডিএলএড ডিগ্রি নেই, তাহলে উনি কি করেছেন, উনি চাকরি পেয়ে গেছেন। তারপর কত বছরের মধ্যে তাকে এই কোয়ালিফিকেশনটা রিকোয়ার্ড করতে হবে? তো এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার 27-এর 5 বছর হবে এটার কারেক্ট আনসার। আরটি অ্যাক্ট 2009 বাস্তবায়নের মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য কি? দ্য মেইন অবজেক্টিভস অফ ইমপ্লিমেন্টিং আরটি অ্যাক্ট 2009 ওয়াজ। আরটি আইন 2009 বাস্তবায়নের মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মৌলিক অধিকার দেওয়া, গুণগত শিক্ষা প্রদান করা, শিক্ষার হার বৃদ্ধি করা, নাকি বেসরকারি শিক্ষার প্রসার করা? তো আরটি আইন 2009 বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি, গুণগত শিক্ষা প্রদান করা ইজ দ্য রাইট আনসার। কোয়ালিটি এডুকেশন চাইবে, আরটি অ্যাক্ট বলেছিল টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন। তারপর দেখি এখানে দেখুন আনসারটা একটু আমাদের একটু বুঝে শুনে করতে হবে। এখানে দেখুন আরটি আইন 2009 সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি বিবেচনা করুন। ঠিক আছে, তথ্যগুলো আমাদের বিবেচনা করতে হবে।
আরটি আইন 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য, ঠিক আছে, না মানলাম। আরটি যেটা অ্যাক্ট সেটা 6 থেকে 14 বছরের জন্য, এটা আরটি ই হবে না, এটা আই হবে না, ই হবে। প্রাথমিক শিক্ষা 1 থেকে 5 অর্থাৎ ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এলপি স্কুলের ক্ষেত্রে শিশুদের বাড়ির কাছে তার 1 কিলোমিটারের মধ্যে থাকা উচিত, সে ঠিক আছে আমি মানলাম। এলপি ইউপি স্কুল তার 3 কিলোমিটার বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকা উচিত, এটাও মানলাম। ক্লাস 8 পর্যন্ত কোনো ছাত্র ফেল করানো যাবে না, এটা আপাতত ঠিক 2009 অনুসারে 19 একটু মডিফাই চলে আসছে, এটাও আমরা দেখব। নথিভুক্ত ছাত্রদের বয়সের ভিত্তিতে নয়, বরং পূর্ববর্তী শ্রেণীর উত্তীর্ণের ভিত্তিতে স্কুলে ভর্তি করা হবে, এটা মোটেই না। তার বয়স অনুযায়ী তাকে ভর্তি করা হয়, তার বয়স অনুযায়ী তাকে কী করা হয়, ভর্তি করা হবে। ভালো করে বুঝুন, শিশুকে তার বয়স অনুযায়ী ভর্তি করা হবে। একজন শিশুর বয়স যদি 9 বছর হয়, 9 বছর হয়, ঠিক আছে, সে যদি প্রথম শ্রেণীতে তাকে ভর্তি দিন তাহলে কিন্তু হবে না। তার বয়স 9 বছর অনুযায়ী তাকে যে ক্লাসে, ক্লাস 3 হোক বা ক্লাস 4 হোক, তাকে যে ক্লাসে ভর্তি দেওয়ার আপনার বয়স অনুপাতে তাকে সেই ক্লাসে ভর্তি দিতে পারেন আপনি, বাধ্য। এটা আরটি অ্যাক্ট বলেছে, সুতরাং এটা শুদ্ধ নয়। তার মানে অপশন নম্বর 1, 2, 3 এবং 5 কারেক্ট। তো এখানে হবে 1, 2, 3 and 5 সঠিক, ঠিক আছে। আরটি আইনে 1 থেকে 5 সম্পর্কে নিচের সত্য কোনটি? ছাত্র শিক্ষক অনুপাত 1:30 হবে, সেটা এলপি স্কুলের ক্ষেত্রে বলেছে। এলপি স্কুলের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত 30:1 বা 1:30, শিক্ষক ছাত্রের অনুপাত 1:30 হবে, সেটা শুদ্ধ। প্রতি বছর কাজের দিন 200 দিন, ঠিক আছে, এটা মানলাম। প্রতি বছর পাঠদানের সময় 800 ঘন্টা, এটাও আমরা মানলাম। তার মানে উপরের সবগুলি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আর যদি ইউপি স্কুল হয়ে যেত তাহলে এখানে একটু পরিবর্তন আসবে, এটা হবে 1:35, এটা 200 দিনের জায়গায় হবে 220 দিন, এটা 800 ঘন্টার জায়গায় হবে 1000 ঘন্টা, ঠিক আছে ভাই, ক্লিয়ার। নেক্সট, এই আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিশুকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না। আচ্ছা, এখানে দেখুন ভুল বক্তব্যটা শনাক্ত করতে হবে, এখানে দেখুন ভুল বক্তব্য কোনটা রয়েছে সেটা বেছে বার করতে হবে। তো শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিশুকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না, 100% কারেক্ট। কারণ কি, এটা সত্য কথা, আর বহিষ্কার করা যাবে না ক্লাস 8 না হওয়া পর্যন্ত। এই আইনে বিদ্যালয় পরিচালনা সমিতি বিদ্যালয় পরিকল্পনা প্রণয়নের বিধান করা হয়েছে, অর্থাৎ এসএমসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে। বিদ্যালয়ের যে উন্নয়ন, এসডিপি, স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানের ক্ষেত্রে এসএমসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসএমসি তারা কী করতে পারে, বিদ্যালয় পরিচালনা সমিতি নিয়ে অংশগ্রহণ করতে পারে, সেটা কারেক্ট আনসার, কারেক্ট ধরে নিতে পারি। এই আইনে একটি তফসিল দেওয়া হয়েছে যাতে স্কুল সম্পর্কিত মান দেওয়া হয়, এটাও কারেক্ট। কিন্তু বিদ্যালয়ে অনুমোদিত শূন্য পদের 25%-এর বেশি শূন্য থাকবে না, এটা কোনো কোথাও বলা হয়নি শিক্ষার অধিকার আইনে। শূন্য পদ অনেকও থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। সুতরাং কারেক্ট, ভুল বক্তব্য হচ্ছে এটা। তারপর দেখুন, এখানে প্রথমে আমরা এই 1, 2, 3, 4 দেখি, তারপর আনসারগুলো আমাদের এই কোডের মধ্য থেকে হবে। কোয়েশ্চন নম্বর 32, কোয়েশ্চন নম্বর 32 প্রশ্নটা আগে ভালো করে আমরা লক্ষ্য করি। আরটি আইন বা আরটি অ্যাক্ট 2009 এর সাংবিধানিক বিধান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। অনুচ্ছেদ 21 এর অধীনে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, 100% কারেক্ট। অনুচ্ছেদ 21 এতে আমরা দেখেছিলাম যে প্রাইমারি এডুকেশনকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস হিসাবে জয়েন করা হয়েছিল, আর রাইট টু ফ্রিডমের একটা চ্যাপ্টার হিসাবে, একটা পার্ট হিসাবে। রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতির অধীনে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিশু শিক্ষার বিধান করা হয়েছিল অনুচ্ছেদ 45-এর দ্বারা, এটাও ঠিক আছে, সত্য। 86তম সংবিধান সংশোধনী 2022-এ হয়েছিল, অনুচ্ছেদ 45 বাদ দেওয়া হয়েছিল এবং অনুচ্ছেদ 21 এর অধীনে এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছিল, এটাও কারেক্ট, ঠিক আছে। 86তম সংবিধান সংশোধনী 2002-এ অনুচ্ছেদ 45 বাদ দেওয়া হয়েছিল শিক্ষার অধিকারটাকে, তারপর সেটাকে নিয়ে 21 এতে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ধারা 45-এর মাধ্যমে 6 বছর বয়সী শিশুদের প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষার
সুযোগ দেওয়ার বিধান বলা হয়েছে। অর্থাৎ এখানে চারোটাই কিন্তু সত্য কথা। আরটি অ্যাক্ট সম্বন্ধে চারটা কথা দেওয়া হচ্ছে, চারোটাই সত্য। তার মানে এখানে আমরা আনসার দেবো অপশন নাম্বার ঘ, বিবৃতি 1, 2, 3, 4 সঠিক। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, সেটা মাথায় রাখুন। এই পয়েন্টগুলো দেওয়া থাকবে, তারপর বিবৃতি দেওয়া থাকবে, তারপর 1 ঠিক, 2 ভুল, 2 ঠিক, 3 ভুল, 3টা ঠিক, 4টা ঠিক, 5টা ঠিক, এইগুলো এইভাবেই আপনাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। আরটি আইন 2009 অনুযায়ী একজন শিক্ষকের দায়িত্ব কি? আমরা যারা শিক্ষকরা আছি তারা আরটি অ্যাক্টের মধ্যে আমাদের সেন্সাসের কাজে আমরা যেতে হবে, বা দুর্যোগ ত্রাণ কাজ, যেটা রিলিফ অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন কাজ আসবে তখন আমাদের যেতে হবে। তারপর ইলেকশনে আমাদের যেতে হবে, নির্বাচন সম্পর্কিত কাজ বা ইলেকশন ডিউটিতে আমাদের যেতে হবে। সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখি, এখানেও দেখুন আরটি অ্যাক্ট 2009 অনুসারে সঠিক বিবৃতিটির স্কুল পরিচালনা কমিটি সম্পর্কে বিবেচনা করুন। আরটি অ্যাক্টের মধ্যে এখানে এসএমসির ভূমিকা সম্বন্ধে সম্পূর্ণ প্রশ্ন রয়েছে। তো সে এসএমসির ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ যেহেতু প্রশ্ন বলা হয়েছে, তাই এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এখানে দেখুন এসএমসির ভূমিকা কি হতে পারে। কমিটিতে কমপক্ষে 3/4 অর্থাৎ 75% সদস্য পিতামাতা বা অভিভাবক হবেন। ঠিক আছে, এটা ঠিক আছে, 100% কারেক্ট। 3/4 হতে হবে। 50% সদস্য হবেন মহিলা, এটাও মেনে নিতে পারি। ভর্তিকৃত শিশুদের নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অভিভাবক এবং শিক্ষকদের মধ্য থেকে কমিটি গঠন করা হবে। এসএমসি যে গঠন করা হবে, স্কুল ম্যানেজমেন্ট যে কমিটি, এই কমিটির মধ্যে যে সকল শিশুরা ভর্তি হবে তার মাতা পিতা থাকবে, তাদের নির্বাচিত প্রতিনিধি থাকবে, অর্থাৎ ওয়ার্ড মেম্বার থাকতে পারে, বা অভিভাবক থাকবে, এবং স্কুলের শিক্ষকরাও কিন্তু এই কমিটিতে থাকে। সুতরাং এটাও কারেক্ট। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান বিদ্যালয়ের উন্নয়ন দেখেন এবং পাঠদান কাজে অংশগ্রহণ করে। এটা পাঠদান কাজে বলতে পারি না, বিদ্যালয় পরিচালনা কমিটির যে চেয়ারম্যান থাকেন বা প্রেসিডেন্ট থাকেন উনি ঠিক আছে উন্নয়নের কাজ দেখেন, ঠিক আছে, উন্নয়ন ওনার উপরে নির্ভর রয়েছে কিছুটা, কিন্তু পাঠদান শুধুমাত্র আরটি অ্যাক্টে কখনো বলেনি যে এসএমসির প্রেসিডেন্টকে এসে বিদ্যালয়ে কাজ করতে হবে বা পাঠদান করতে হবে। তো পাঠদানের কথা কিন্তু বলা হয়নি। সুতরাং এই ক্ষেত্রে ডিটা হবে ক্যান্সেল। সো এ বি সি সঠিক। অপশন নাম্বার 1 কো ইজ দ্য রাইট আনসার, এ বি সি সঠিক। নেক্সট প্রশ্ন দেখি, ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী নিচের বিবেচনা করুন। 1 থেকে 5ম শ্রেণীর ভিত্তিতে আমাদের বিবেচনা করতে হবে। 60 জনের জন্য 2 জন শিক্ষক। ঠিক আছে ভাই, ঠিক আছে, তো কোনো সমস্যা? দেখুন তো কোনো সমস্যা? যদি 30 জনের জন্য 1 জন শিক্ষক হয় তাহলে 60 জনের জন্য তো 2 জন শিক্ষক হবে, 90 জনের জন্য 3 জন শিক্ষক হবে। ঠিকই তো আছে। 61 থেকে 90 3 জন শিক্ষক, বড়িয়া বাত। 90 থেকে 120 4 জন শিক্ষক, ঠিকই তো আছে। 120 থেকে 150 এখানে বলেছে 6 জন শিক্ষক, মোটেই না ভাই, এখানে হওয়া উচিত ছিল 5 জন শিক্ষক। তার মানে অপশন নাম্বার ডি সত্য নয়। টোটাল সংখ্যা যদি 200 ছাড়িয়ে গেলে, অর্থাৎ 200 প্লাস হলে প্রধান শিক্ষক ছাড়া 1:40 রেশিওর বেশি হবে না, এটাও কারেক্ট। প্রধান শিক্ষক ছাড়া 200 প্লাস গেলে 1:40 হতে পারে, তার বেশি যেতে পারে না। তার মানে অপশন নাম্বার ডিটা ভুল। তো অপশন নাম্বার এ বি সি এবং ইটা সঠিক। এটা হবে অপশন নাম্বার, এই কোডটা হবে অপশন নাম্বার এ বি সি এবং ইটা সঠিক। বুঝা গেল? ক্লিয়ার? কতজন শিক্ষার্থীর জন্য 5 জন শিক্ষক এবং 1 জন প্রধান শিক্ষক নির্ধারণ করা হয়েছে? কতজন শিক্ষক হলে 5 জন শিক্ষক হবেন এবং 1 জন প্রধান শিক্ষক হতে পারেন? এটা হচ্ছে 150 এর বেশি, অর্থাৎ 3 5 15 150 জন, ঠিক আছে, 30 জন করে, 1 জন হলে 150 জন এবং 1 জন প্রধান শিক্ষক থাকতে পারেন। এই প্রশ্নটা অলরেডি হয়ে গেছে। দেখুন, আরটি আইনে উল্লেখিত প্রাথমিক শিক্ষা দ্বারা অনুপ্রাণিত, অর্থাৎ আরটি অ্যাক্টে কোন কোন ক্লাসকে মান্যতা দিয়েছে? ক্লাস 1 থেকে 5, 1 থেকে 8, 6 to 8 না 1 to 10? তো এটা হবে ক্লাস 1 to 8, প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই আরটি অ্যাক্টের অধীনে নেওয়া হয়েছে। এই যে 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুদের আমাদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার দায়িত্ব যেটা রয়েছে, এটা কার হাতে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার,
নাকি কেন্দ্র রাজ্য সরকার নাকি শিক্ষা কমিশনের? তো কারেক্ট আনসার হবে দোস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। এরপরে দেখুন আবার একটা বিবৃতিযুক্ত প্রশ্ন আসলো। আমি বিবৃতিযুক্ত প্রশ্ন এই জন্য এনেছি কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেক দেখতে পেয়েছি। ঠিক আছে ভাই, দেখুন আরটি অ্যাক্ট 2009 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি আমাদের বিবেচনা করতে হবে। কোয়েশ্চেন নম্বর 39, এই আইনটি প্রথমে রাজ্যসভায় পাশ হয় পরে লোকসভায় পাশ হয়। মনে রাখবেন আরটি অ্যাক্ট সবসময় কি হয়, প্রথমে রাজ্যসভায় পাশ হয় তারপর লোকসভায় পাশ হয়, জেনারেল বিলের মতো। বয়স অনুযায়ী ভর্তির অর্থ নথিভুক্ত শিশুদের জন্য উপযুক্ত বয়স অনুসারে হয়। ইয়েস, আমার বয়স অনুযায়ী আমার ভর্তি হবে, ক্লাস অনুযায়ী নয়। আমার বয়স যদি 10 বছর হয় তাহলে আমাকে 4-এ ভর্তি করতে হবে। আমি 1-এ যদি ভর্তি হই তাহলে হবে না। আমি কোনোদিন স্কুলে বারান্দাতে যাইনি, আমি ডাইরেক্ট 4-এ ভর্তি হতে পারবো। ঠিক আছে ভাই, এটা শিক্ষক করতে পারেন, অর্থাৎ বয়সের ভিত্তিতে তাকে কী করতে পারেন, নথিভুক্ত করতে পারেন উপযুক্ত ক্লাসে, এটাও সত্য। এই আইনে যে ছাত্রদের প্রদান করে, এই আইন যে ছাত্রদের প্রদান করে স্কুলে ভর্তির সময় কোনো ধরনের স্ক্রিনিং পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। ইয়েস রাইট, এই আইনে বলেছে কোনো ধরনের স্ক্রিনিং টেস্ট হবে না, অর্থাৎ কি কোনো ধরনের ভর্তি পরীক্ষা কিছু হবে না। ঠিক আছে, এই আইনে 60টি অধ্যায় আছে, এটাও মানা গেল। তার মানে সব কয়টাই কারেক্ট, এ বি সি ডি সঠিক, তার মানে অপশন নাম্বার ডি, এ বি সি ডি অপশন নাম্বার এই 4টা হচ্ছে সঠিক আনসার। শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা কখন ঘোষণা করা হয়েছিল? কোশ্চেন 40, শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা কখন ঘোষণা করা হয়েছিল? খুব তাড়াতাড়ি ভাই, ইম্পর্টেন্ট কোয়েশ্চন, কোশ্চেন 40 बहुत बड़े फटाफट क्वेश्चन, करेक्ट आंसर कमेंट बॉक्स में তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। শিক্ষা একটি মৌলিক অধিকার। এই ধরনের প্রত্যেক দিন টপিক ওয়াইজ আমরা ক্লাস দেব আপনাদের সঙ্গে, প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস পাবেন। যেমন আরটি অ্যাক্টের আজকে 50টা প্রশ্ন আমরা দেখিয়ে দিলাম 2টা ক্লাসে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে এই ধরনের আজকে ক্লাসে আমরা দেখিয়ে দেবো 50টা প্রশ্ন চলছে। তার পরবর্তীতে আমরা এনসিএফ, এনইপি এই ধরনের প্রত্যেকটা টপিক, ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে যে টপিক থেকে প্রশ্ন আসে, আর তারপর লার্নিং ডিসেবিলিটিস, প্রত্যেকটা টপিক থেকে আমরা 50টা 60টা 70টা 100টা করে প্রশ্ন কভার করে রিভিশন করব, সঙ্গে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাহলে কি হবে ভাই, 100% গ্যারান্টি আপনারা একটা ভালো নম্বর পরীক্ষায় পেতে আপনারা বাধ্য থাকবেন। শুধুমাত্র আমাদের ফলো করে সাথে থাকুন এবং প্রত্যেকটা যে রয়েছে আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন। ঠিক আছে ভাই, এটা হচ্ছে 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মনে রাখবেন 86তম সংবিধান সংশোধনের সময়, অর্থাৎ 86তম সংবিধান সংশোধন হয়েছিল আমাদের 2002 সালে। এই সময় শিক্ষা একটা মৌলিক অধিকার হিসেবে রূপান্তরিত হয়েছিল আন্ডার আর্টিকেল 21A। যদি বলে কোন আর্টিকেলে এসেছে তো এটা বলবেন 21A। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখি। শিক্ষার অধিকার আইন ডাজ নট অ্যাপ্লাই। শিক্ষার অধিকার আইন প্রযোজ্য নয়, এখানে কোনটা প্রযোজ্য নয় দেখুন। আরটি অ্যাক্ট বলেছে শিশুদের নিয়মিত উপস্থিতি মানা গেল, প্রতিবন্ধী শিশু এটাও মানি, শিশুদের বয়স 14 থেকে 18। ওয়াও, কেন মানবো ভাই? আমরা জানি শিশুদের বয়স কত হতে হবে, 6 থেকে 14 হতে হবে, কিন্তু শিশুদের বয়স 14 থেকে 18 তো আমাদের বলা হয়নি। তার মানে এখানে অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এখানে 6 থেকে 14 হবে না, এখানে কোনটা সঠিক নয় বলেছে, তো সঠিক নয় এখানে কোনটা, ডাজ নট অ্যাপ্লাই, এটা হবে 14 থেকে 18 বছর, এটা সঠিক নয়। আরটি অ্যাক্ট অনুসারে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর মধ্যে ছাত্র শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত? আরটি অ্যাক্ট 2009 অনুসারে অর্থাৎ ক্লাস 6 টু ক্লাস 8-এর শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত? এটা কারেক্ট আনসার হবে 35:1 হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এখানে দেখুন বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009-এর অধীনে কোনো শিক্ষককে নিচের কোন কাজে নিযুক্ত করা যাবে না?
একজন শিক্ষককে নিচের কোন কাজে নিযুক্ত করা যাবে না? ইন দ্য সেন্সাস টু বি হেল্ড আফটার 10 বছর। তো সেন্সাসটা 10 বছর পরে হোক আর যত বছর পরে হোক সেটা ব্যাপার নয়, সেন্সাস যখন হবে তখন শিক্ষকরা অংশগ্রহণ করতে হবে। এটা আরটি অ্যাক্টে বলা হয়েছে শিক্ষকরা সেন্সাসের কাজে সংযুক্ত থাকবে, এটা কারেক্ট। যদি কোনো ডিজাস্টার রিলিফ ওয়ার্ক থাকে, দুর্যোগ ত্রাণ কাজ লাগে, এখানেও যেতে হবে শিক্ষকদের। ইলেকশন যেতে হবে। কিন্তু যে পোলিও প্রোগ্রাম, ইনপালস পোলিও প্রোগ্রাম, এই পোলিও প্রোগ্রামে কিন্তু শিক্ষকদের যেতে হয় না। তো এখানে বলেছে নিচের কোন কাজে শিক্ষকরা নিয়োজিত নয়, সুতরাং পোলিও ড্রপ খাওয়ানির কাজে শিক্ষকরা অন্তর্ভুক্ত নয় এখন পর্যন্ত অ্যাজ পার রুলস বাই আরটি অ্যাক্ট 2009। তো সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে আপাতত অপশন নাম্বার ডি। আচ্ছা, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি একটি ক্লাসের ছাত্র সংখ্যা 61 থেকে 90 হয় তাহলে কতজন শিক্ষক লাগবে? ভেরি সিম্পল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, ভাই তাড়াতাড়ি ক্যালকুলেশন করুন। বলেছে প্রথম থেকে পঞ্চম অর্থাৎ ক্লাস 1 to 5। তো ক্লাস 1 to যদি 5 হয় তাহলে 1:30। তো 1:30 হলে 2:60 এবং 3:90। ঠিক আছে, তো এখানে 3:2 কী হবে? 90 হবে। তার মানে কতজন শিক্ষকের প্রয়োজন হবে? আমাদের 3 জন শিক্ষকের প্রয়োজন হবে। ভেরি সিম্পল। নেক্সট, এটাও দেখুন, এটা কোয়েশ্চেন 45, একটু জটিল কেস আছে এই কেসের মধ্যে, এটা একটু ভাবুন। শিক্ষার অধিকার আইন 2009 সম্পর্কিত সঠিক বিবৃতিটি নির্বাচিত করুন। কোনটা সঠিক আমার বলতে হবে। সরকারি শিক্ষক বেসরকারি পাঠদান প্রক্রিয়ায় অংশ নেবেন না, এটা 100% কারেক্ট। কারণ কোনো সরকারি শিক্ষক কোনো প্রাইভেট টিউশন করতে পারবেন না, এটা তো কারেক্ট। ঠিক আছে, শুদ্ধ মানলাম। বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা খসড়া তৈরি করা, টু ড্রাফট অফ স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানস। ঠিক আছে ভাই, একটা স্কুলের উন্নয়ন কি করে গড়বে সেটা তো আগে ড্রাফট তৈরি করতে হবে। ক্রমাগত এবং সামগ্রিক মূল্যায়ন দিতে হবে, কন্টিনিউয়াস অ্যান্ড হলিস্টিক এভালুশন থাকতে হবে আরটি অ্যাক্টের মধ্যে শিশুদের জন্য। ঠিক আছে, 100% কারেক্ট। কিন্তু শিশুটি শুধুমাত্র একটি ক্লাসে সীমাবদ্ধ, এই ক্ষেত্রে একটা কনফিউশন আছে, একটু ভালো করে দেখুন যে চাইল্ড ইজ কনফাইন্ড টু অনলি ওয়ান ক্লাস। অর্থাৎ যখন আরটি অ্যাক্ট 2009 তৈরি হয়েছিল, যখন আরটি অ্যাক্ট 2009 এসেছে, 2009 সালের ঘটনা, তো 2009 বলা হয়েছে যে নো ডিটেনশন পলিসি। মানে নো ডিটেনশন পলিসি মানে কোনো ছাত্র এক ক্লাসে বেশি থাকতে পারবে না। অর্থাৎ এক কথা যদি বলি যে ফেইলিয়ার সিস্টেম, যে কোনো বাচ্চা ফেল করতে পারবে না, সব বাচ্চাকে আপনি ভালো করে পড়িয়ে আপনি তাকে পাস করাতেই হবে। তখন দেখা গেল যে অনেক শিশু স্কুলেই যায় না, তারা স্কুল বাদ দিয়ে দিয়েছে। আরে তুই কেন স্কুল যাস না? আরে স্কুলকে কী করবো, আমি তো এমনিতেই পাস, ছাড় তো আমাকে এমনিতেই ফার্স্ট দিয়ে দেবে। আরে গতবার দেখিস না এই রাজু কাজু বাজু পাজু এইগুলো তো স্কুলে যায়নি, তো ওরা তো আমার সঙ্গেই ক্লাস অন্য ক্লাসে চলে এসছে, তাতে কি? ওরা স্কুলেও যায় না, পরীক্ষাও দেয় না, তারপরেও তো ওরা ফার্স্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমি কেন স্কুলে যাব? যার ফলে দেখা যায় ছাত্ররা স্কুল ছুট বাড়তে থাকে, ড্রপ আউট বাড়তে থাকে। তারপর 2019-এ এই নো ডিটেনশন পলিসিকে একটু মডিফাই করে ডিটেনশন পলিসি করা হয়েছে। তো যদি কোনো ছাত্র বেশি এই ধরনের যদি নার্ভাস থাকে, কাঁচা থাকে, বা সে যদি স্কুলে যায়ই না বা পরীক্ষা দেয়ই না, বা এই ধরনের একদম বেশি দুর্বল থাকে, তাহলে তাকে ওই ক্লাসে আটকানো যাবে। এটা 2019-এর একটা মডিফাইড ভার্সন আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে এটা শুদ্ধ হয়ে যায়, শিশুটি শুধুমাত্র একটি ক্লাসে সীমাবদ্ধ, এই ক্ষেত্রে শুদ্ধ, আর বাকি তো তিনটাই শুদ্ধ। সুতরাং আপাতত আমরা এই উপরের অল অফ দ্য অ্যাবভ এটাকে আমরা কারেক্ট করতে পারি। আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভাই। ভারতীয় সংবিধানে কার জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা আছে? সকল ছাত্র, 14 বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থী, সকল ছাত্র, প্রাপ্তবয়স্ক, সকল নাগরিক। তো এটা কারেক্ট আনসার হবে 14 বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থী। তারপর নেক্সট 47, শিক্ষার অধিকার আইন 2009 কোন ধারায় উল্লেখ আছে যে না জানিয়ে বিদ্যালয় চালানোর উপর নিষেধাজ্ঞা থাকবে? হুইচ সেকশন অফ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মেনশন দ্যাট দেয়ার উইল বি এ ব্যান অন রানিং স্কুল উইদাউট ইনফর্মিং। অর্থাৎ সরকারের অনুমোদন ছাড়া আপনি কোনো স্কুল চালাতে পারবেন না।
সরকারের অনুমোদন ছাড়া আপনি কোনো স্কুল চালাতে পারবেন না। এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা বলা হচ্ছে ধারা 18, মনে রাখবেন। তারপর দেখুন, শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 এর বিধান রয়েছে যে শেখা উচিত। কোনটা শেখা উচিত আমরা দেখি এখানে। কো-স্কলাস্টিক অ্যাক্টিভিটিসের রেস্ট্রিকশন আনবো। কেন এই রেস্ট্রিকশন আনবো? আমাদের কো-স্কলাস্টিক অ্যাক্টিভিটি চলতে লাগবে। তারপর ঘন ঘন পরীক্ষা, আমরা টেস্টিং করব, মনিটর করব, এগুলো নেগেটিভ ওয়ার্ড, এটা কেটে দিলাম। তারপর এক্সট্রা কোচিং, শিশুদের এক্সট্রা কোচিং দিব, এক্সট্রা কোচিং, প্রাইভেট কোচিং, আমাদের আরটির কথাই নেই, প্যাডাগজির কথাই নেই, এটা ক্যান্সেল। তো শিশু বান্ধব পদ্ধতিতে কার্যকর, অর্থাৎ থ্রো অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার হিসেবে শিশুদেরকে বন্ধুত্বপূর্ণভাবে তাকে আমরা শেখাবো। নেক্সট, ভারতবর্ষের অর্থনৈতিক অনগ্রসর উন্নতির লক্ষ্যে আর শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার যে নীতি, কোনটি গ্রহণ করা হবে? তো এটা কারেক্ট আনসার হবে আমাদের 49, কারেক্ট আনসার হবে শিক্ষার অধিকার আইন 2009। এবার আমরা আজকের একদম লাস্ট প্রশ্ন দেখে নেই। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না, এটা কোন ধারায় বলা হয়েছে? তো তার আগে বলে রাখি যে আমাদের এই সহজগুরু ইউটিউব চ্যানেল এবং আরেকটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সৃজন গুরুজি ইউটিউব চ্যানেল। তো আপনারা এই সৃজন গুরুজি এবং সহজ গুরু দুটো ইউটিউব চ্যানেল দেখতে পারেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য ক্লাস প্রোভাইড করে থাকি, ভ্যালুয়েবল ক্লাস দিয়ে থাকি, যাতে করে সিটেট পরীক্ষায় আপনারা ভালো একটা নম্বর গেইন করতে পারেন, এই প্রত্যাশা আমরা রাখি প্রত্যেক দিন। ভিডিও ডেসক্রিপশনে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, টেলিগ্রাম গ্রুপ থাকবে, আপনারা জয়েন হতে পারেন। এখানে আপনারা পিডিএফ পেতে পারেন, ক্লাসের ইনফরমেশন পেতে পারেন, বিভিন্ন ধরনের মক টেস্ট আমরা ব্যবস্থা করেছি, সবগুলো আপনারা এখান থেকে সবগুলো নিয়ম নীতি জানতে পারবেন। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার 17A। কোয়েশ্চন নাম্বার 17-এর এ বা 17-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো শিশুকে আমরা শারীরিক বা মানসিকভাবে শাস্তি দিতে পারবো না। ঠিক আছে, অ্যাজ পার রুল বাই আরটিই অ্যাক্ট 2009। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন আরটিই অ্যাক্টের ভিত্তিতে। পরবর্তীতে আরও এই ধরনের প্রশ্ন আপনাদের সঙ্গে অন্য একটা টপিকের নিয়ে আলোচনা করব। কোন টপিকের এই ধরনের প্রশ্ন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।